হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি তোমাদের ভূগোল বিষয় শিক্ষক কিশোর স্যার। তো অলরেডি আমরা বাড়িমণ্ডল চ্যাপ্টার ক্লাস 10-এর দশম শ্রেণীর যে ভূগোল, সেখানে কিন্তু বাড়িমণ্ডল চ্যাপ্টার পড়ছিলাম। সেখানে 1, 2, 3টে ভিডিও কিন্তু অলরেডি চলে গেছে। 3টে ভিডিও খুব সুন্দর করে তোমরা দেখে নাও। এই চ্যাপ্টারে তোমাদের কোনো ডাউট থাকবে না, এবং মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যেখান থেকে কোনো প্রশ্ন হোক না কেন তোমরা সঠিক অ্যান্সার করে আসতেই পারবে যদি ভিডিওগুলোকে দেখো, এবং ভিডিওর মাঝে মাঝে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়েছি সেগুলো যদি পয়েন্ট আউট করো, প্রশ্নগুলো যদি লিখে রাখো। ঠিক আছে, খুব শর্ট করে ভিডিওগুলো দেওয়া আছে, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে। এই ক্লাসটা যারা দেখছো, যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই দেখতেই হবে। তো আজকে সেই জোয়ার ভাটারই যে লাস্ট পার্টটা, জোয়ার ভাটা চ্যাপ্টার বাড়িমণ্ডলের, যেখানে আমরা কি পড়বো, যেখানে জোয়ার ভাটার ব্যবধান, যে জোয়ার এবং ভাটা, কোনো একটা স্থানে জোয়ার আসার কতক্ষণ পরে ভাটা আসে, ভাটা আসার পর কতক্ষণ পরে আবার সেখানে জোয়ার হয়, অর্থাৎ গৌণ জোয়ার থেকে মুখ্য জোয়ার, এবং জোয়ার ভাটার মধ্যে যে ডিস্টেন্স, যে সময়ের ব্যবধান, সেটা জানবো। এবং তার সঙ্গে সঙ্গে এই জোয়ার ভাটার কী ফলাফল আছে সেটা আমরা দেখবো এবং বুঝবো আজকে খুব ভালো করে। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে খুব ভালো করে তোমরা এই জিনিসটা বুঝে নাও। দেখো, জোয়ার ভাটা নর্মালি, এখন জোয়ার ভাটার সময়ের ব্যবধানটা কীরকম, এটা আবার কেমন কথা, সময়ের ব্যবধান। তো আমরা জানি কি, যে কোনো একটা স্থানে কি দিনে 2বার জোয়ার এবং 2বার ভাটা হয়। কেন? কারণ পৃথিবী যখন আবর্তন করে তখন কি হয়, একবার চাঁদের সামনে আসে এবং তারপরে সরে যাওয়ার পরে মাঝখানে একটা সময় যেখানে আসে 90 ডিগ্রিতে স্থানটি, সেখানে ভাটা হয়, এবং আবার ওই ভাটা অবস্থান থেকে যখন অপোজিট দিকে আসে, যখন চাঁদের সঙ্গে 180 ডিগ্রি স্থানে আসে, তখন সেখানে কি কেন্দ্র বহির্মুখী বলের জন্য সেখানেও কিন্তু জোয়ার হয়, যেটাকে বলা হয় কি গৌণ জোয়ার হয়। এবং আবার যখন সেখান থেকে এরকম 90 ডিগ্রি স্থানে আসে, সেখানে ভাটা হয়, এবং আবার যখন চাঁদের সামনে আসে তখন সেখানে কি হয়, পুনরায় জোয়ার হয়। তাই তো? তাহলে এই হচ্ছে জোয়ার ভাটা, এটা মুখ্য জোয়ার। চাঁদের আকর্ষণে কি হয়, মুখ্য জোয়ার। আর চাঁদের বিপরীত দিকে যেখানে পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বহির্মুখী বলের জন্য যে জোয়ারটা হয়, তাকে বলা হয় কি গৌণ জোয়ার। এবং এই জোয়ার আর ভাটার মাঝামাঝি 90 ডিগ্রি স্থানে কি হয়, জোয়ার, এই মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মাঝামাঝি 90 ডিগ্রি স্থানে কি হয়, সেখানে ভাটা হয়। ঠিক আছে, এই যে জল ফুলে উঠছে, তার মাঝখানে এই স্থানটায় জল নেমে যাচ্ছে, কারণ এখান থেকে জল কি এদিকে আর এদিকে সরে যায়। ঠিক আছে, এই যে মধ্যবর্তী স্থানটা, এখানে কিন্তু হয় কি ভাটা। ঠিক আছে, এই দুটো স্থানে হয় ভাটা। তো এই জোয়ার ভাটা এবং মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ডিস্টেন্স কতটা সময় পর। এখন তোমরা বলবে যে 24 ঘন্টা যদি একদিন হয়, পৃথিবী যদি 24 ঘন্টায় এক চক্কর মারে, তো সেক্ষেত্রে কি 4, 6, 24, 6 ঘন্টা পর পর হওয়ার কথা ছিল জোয়ার ভাটা, তাই না? সিম্পল। পৃথিবীতে যদি এরকম যদি পৃথিবী একবার আবর্তনের জন্য এই 24 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে যদি চাঁদের আকর্ষণে যদি মুখ্য জোয়ার হয় এবং বিপরীত দিকে যদি গৌণ জোয়ার হয়, তাহলে এই মুখ্য জোয়ার যেখানে হলো, এই স্থানটা এখানে আসতে কত লাগবে, 6 ঘন্টা। এখান থেকে এখানে আসতে 6 ঘন্টা 12 ঘন্টা, আবার এখান থেকে ভাটা অবস্থানে আসতে 6 ঘন্টা, এখান থেকে মুখ্য জোয়ারের অবস্থানে আসতে 6 ঘন্টা, টোটাল 24 ঘন্টা লাগবে, তাই না? তাহলে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার এবং ভাটা, এগুলো 2বার করে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, আর ভাটা 2বার ভাটা হবে, তাই না? কিন্তু বাস্তবে দেখা যায় এই 24 ঘন্টায় কিন্তু একটা স্থানে 2বার জোয়ার আর 2বার ভাটা হয় না। ঠিক আছে, 24 ঘন্টারও কিছুটা বেশি সময় লাগে। এখন সময় বেশি লাগে কেন? কারণ হচ্ছে এখানে উত্তরটা লুকিয়ে আছে। কারণ পৃথিবীর চারিদিকে যখন চাঁদ আবর্তন করছে, তো চাঁদ তো আর স্থির নেই, চাঁদও কী করছে, পৃথিবীর চারিদিকে পরিক্রমা লাগাচ্ছে। যে কারণে যতক্ষণে পৃথিবী 24 ঘন্টায় নিজের চারিদিকে এক চক্কর মারবে, ততক্ষণে চাঁদ কী করবে, ততক্ষণে চাঁদও তার যে কক্ষপথ, তার কক্ষপথে অনেকটা রাস্তা এগিয়ে যাবে। সেই রাস্তাটা কতটা রাস্তা অতিক্রম করবে, সেই রাস্তাটা হচ্ছে কতটা, এই 13 ডিগ্রি 10 মিনিট মতো পথ অতিক্রম করে যায়। এই যে 13 ডিগ্রি 10 মিনিট পথ অতিক্রম করে যায়, যার কারণে পৃথিবী যখন 24 ঘন্টা পরে এক চক্কর মেরে আবার ওই স্থানটা সেই চাঁদের সামনে আসার কথা, ততক্ষণে এই যে এই স্থানটার নাম যদি দিই, এই জায়গাটা এক চক্কর ঘুরে 24 ঘন্টা পরে আবার এইখানে আসবে, তাই না? আসবে না? কারণ পৃথিবী 24 ঘন্টা এক পাক ঘুরে। তো যখন এই স্থানটা আবার এক চক্কর ঘুরে এখানে আসবে, ততক্ষণে কি চাঁদ সেখানে থাকবে? এখানে যদি প্রথমে যদি এখানে এই অবস্থানে যদি চাঁদ ছিল, এখানে মুখ্য জোয়ার হয়েছিল, এবার 24 ঘন্টা পরে যখন পৃথিবী এখানে আবার ওই স্থানটা এই একই জায়গায় আসবে, ততক্ষণে কিন্তু চাঁদ সেই জায়গায় থাকবে না। সেই কারণে এখানে কিন্তু সেই সময় মুখ্য জোয়ার হবে না। এই কখন মুখ্য জোয়ার হবে, এই যে 13 ডিগ্রি 10 মিনিট পথ, অর্থাৎ চাঁদ এখান থেকে কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, যখন এই জায়গাটা, এই স্থানটা এইখানে এসে উপস্থিত হবে,
ঠিক আছে, এই জায়গায় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন আসবে তখন কিন্তু সেখানে মুখ্য জোয়ার হবে। তাহলে এই যে পয়েন্ট, এই যে ডিস্টেন্সটুকু 13 ডিগ্রি 10 মিনিট পথ অতিক্রম করতে হবে পৃথিবীকে এক্সট্রা করে। তো এই 13 ডিগ্রি 10 মিনিট পথ বা মোটামুটি 13 ডিগ্রিকে যদি আমরা ধরি, 13 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর কত সময় লাগবে? দেখো আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কতটা? 4 মিনিট। তাহলে 13 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত সময় লাগবে? 4 এবং 52 মিনিট। তাহলে এই 52 মিনিট সময় কি লাগবে? এক্সট্রা লাগবে। এই 52 মিনিট পরে আবার সেখানে কি হবে? মুখ্য জোয়ার হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে টোটালে কত সময় লাগছে মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ার হতে? 52 মিনিট। এবার এই 52 মিনিটকে যেহেতু দুইবার জোয়ার দুইবার ভাটা হয়, তাহলে 52 মিনিটকে 4 ভাগে ডিস্ট্রিবিউট করে দাও। তাহলে কোনো একটা স্থানে মুখ্য জোয়ারের পর মুখ্য জোয়ার হওয়ার কত ঘন্টা পরে সেখানে আবার পুনরায় মুখ্য জোয়ার হবে? তাহলে 24 ঘন্টা। উত্তরটা হবে কি? 24 ঘন্টা এবং আরও 52 মিনিট। এই 13 ডিগ্রি পথ অতিক্রম করার জন্য আরও 52 মিনিট এক্সট্রা। 24 ঘন্টা লিখে দিই, 24 ঘন্টা প্লাস 52 মিনিট। তার মানে 24 ঘন্টা 52 মিনিট সময় পরে সেখানে কি? মুখ্য জোয়ার হবে পুনরায়। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে গৌণ জোয়ার কখন হবে? তাহলে 24 ঘন্টা 52 মিনিট টোটাল মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ারের সময় 24 ঘন্টা 52 মিনিট। এবার এই 24 ঘন্টা 52 মিনিটের পর যেখানে মুখ্য জোয়ার হলো, গৌণ জোয়ার কী হয়? ঠিক তার বিপরীত দিকে 180 ডিগ্রি স্থানে। অর্থাৎ পৃথিবীকে আবার গৌণ জোয়ার হওয়ার জন্য সেই স্থানটাকে কি এখান থেকে অর্ধেক এক চক্রের অর্ধেক আসতে হবে। তারপরে সেখানে কি হবে? এই স্থানটায় আসলে তখন কী হবে? চাঁদের বিপরীত দিকে এখানে গৌণ জোয়ার হবে, তাই না? তাহলে মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের জন্য কতটা রাস্তা অতিক্রম করতে হবে পৃথিবীকে? অর্ধেক চক্কর মারতে হবে। 24 ঘন্টা 52 মিনিটের অর্ধেক করো তাহলে গৌণ জোয়ার কতক্ষণ পরে হবে? মুখ্য জোয়ারের কতক্ষণ পরে গৌণ জোয়ার হবে? তাহলে সমান সমান 24-এর অর্ধেক কি? 12 ঘন্টা, আর 52 মিনিটের অর্ধেক 26 মিনিট পরে কি হবে? সেখানে গৌণ জোয়ার হবে। মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে তাহলে সেখানে কি? গৌণ জোয়ার হবে। এবার ভাবো, এই যে মুখ্য জোয়ার হলো তার মাঝামাঝি স্থানে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মাঝে এখানে কি হয়? ভাটা হয়, তাই না? এখানে ভাটা হবে, চাঁদের আকর্ষণ এখানে মুখ্য জোয়ার, এখানে বিপরীত দিকে গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য। তার মাঝামাঝি জায়গাগুলোতে কী হবে? ভাটা হবে। তাহলে এই এ স্থানটা, এইটাকে যদি এ স্থান হয়, এই এ স্থানটার এই গৌণ জোয়ারের স্থানে আসার আগে এখানে ভাটা অবস্থানে আসতে হবে, ভাটা পজিশনে। তাহলে মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারে আসার জন্য যদি 12 ঘন্টা 26 মিনিট লাগে, তাহলে মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারে আসার পথে মাঝামাঝি জায়গায় কি ভাটা হবে মাঝখানে। তাহলে ভাটা হতে কত সময় লাগবে? তাহলে ভাটা হতে মুখ্য জোয়ার বা গৌণ জোয়ার থেকে ভাটা হতে কত সময় লাগবে? দেখো তাহলে কি ঠিক তার অর্ধেক। এটা মাঝামাঝি মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মাঝামাঝি জায়গায় ভাটা হচ্ছে, তার মানে 12 ঘন্টা 26 মিনিটকে আরও অর্ধেক করো, যদি ভাগ করো তাহলে কত হবে? 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট পরে আবার সেখানে ভাটা হবে। তাহলে এবার দেখো ভাটা দুইবার হয়, মুখ্য জোয়ার হওয়ার পরে একবার ভাটা পজিশনে আসে, আবার গৌণ জোয়ার হওয়ার পরে আবার চক্কর মারার সময় আবার ওই এ স্থানটা এখানে আসবে, যখন আবার এখানে কি পজিশনে আসবে? মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মাঝামাঝি ভাটা পজিশনে আসবে, তখন আরও একবার ভাটা হবে। সেই জন্য মুখ্য জোয়ার থেকে ভাটা বা গৌণ জোয়ার থেকে ভাটার জন্য যে সময়ের ব্যবধান সেটা হবে কি? 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, মনে থাকবে। আর মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা। মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের সময়ের ব্যবধান হলো কি? 12 ঘন্টা 26 মিনিট। এবং মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত? এই জায়গাটা মুখ্য জোয়ার হওয়ার পর আবার সেখানে মুখ্য জোয়ার হতে সময় কত লাগবে? 24 ঘন্টা 52 মিনিট। এই প্রশ্নটাই যদি আবার এরকম করে যে গৌণ জোয়ার থেকে আবার এই স্থানে গৌণ জোয়ার হলে এই স্থানটাকে আবার যে গৌণ জোয়ার পজিশনে আসার জন্য কি আরও এক চক্কর মারতে হবে, তাহলে গৌণ জোয়ার থেকে আবার গৌণ জোয়ারে আসতেও কত সময় লাগবে? সেম 24 ঘন্টা 52 মিনিট। বুঝতে পারলে? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসছে যে মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ারের ব্যবধান, গৌণ জোয়ার থেকে গৌণ জোয়ারের ব্যবধান, মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের ব্যবধান, মুখ্য জোয়ার বা গৌণ জোয়ার থেকে ভাটার সময়ের ব্যবধান কত, বা উল্টা করে যদি আসে ভাটা থেকে ভাটার ব্যবধান। ভাবো, এখানে একটু ট্রিকি প্রশ্ন হয়, কিন্তু তোমরা ভালো করে জিনিসটা বুঝে রাখো, যত রকমের ট্রিক খাটাও তোমরা সেটা অনায়াসে ভেঙে সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। তাহলে ভাটা থেকে ভাটা পজিশন দেখো, এই ছবিটা তোমাদের মাথায় রাখতে হবে। ভাটা থেকে ভাটা পজিশন কি? অর্ধেকটা, তাই না? তাহলে সেক্ষেত্রে কি 24 ঘন্টা 52 মিনিট যদি মূল সময় লাগে, তাহলে তার অর্ধেক কত? 12 ঘন্টা 26 মিনিট। তাহলে 12 ঘন্টা 26 মিনিট পরে সেখানে ভাটা হবে, একটা স্থানে ভাটা হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে পুনরায় ভাটা হবে। বুঝতে পারলে? কীরকম লাগলো? বুঝতে পারলে? খুব ভালো লাগলো, তাই আশা করি বুঝতে পেরেছো। জানিও অবশ্যই কমেন্টে।
এবার এইগুলো জোয়ার ভাটার সময়ের ব্যবধান। এবার জোয়ার ভাটার ফলাফল, ঠিক আছে, জোয়ার ভাটার ফলে কি কি হচ্ছে দেখো। এই জোয়ার ভাটার ফলে প্রথমে এখান থেকে আরেকটা প্রশ্ন হয়েছে বান ডাকা কি, আর এখানে আরও একটা জিনিস হয় কি সাঁড়াশাড়ির বান, এখানে আছে দেখো কোথায় গেল, এই যে প্রাপ্তবয়স্ক ষাঁড়ের মতো সংঘর্ষ হয়, এই জন্য একে কী বলা হয় সাঁড়াশাড়ির বান বলা হয়, এটা বোঝাচ্ছি। বান ডাকা কি, বান ডাকা হলো যখন সমুদ্রে যেখানে নদীতে মিশছে, সমুদ্রের দিকে ধরো, এবার এখানে কি আসছে একটা নদী আসছে, এবার নদী যখন মোহনায় আসে তখন কি নদী মোহনা অনেক চওড়া হয়ে যায়, এখানে নদী অনেক চওড়া জায়গা দিয়ে সমুদ্রের সঙ্গে মিশে, এবং সমুদ্রের যে জায়গায় সংলগ্ন স্থানে মোহনা অঞ্চলে নদী আর সমুদ্রের মধ্যে কিন্তু উচ্চতার যে ডিফারেন্স সেটা খুবই সামান্য থাকে, নদী আর সমুদ্র প্রায় সমান সমান উচ্চতায় থাকে। এই সময় সমুদ্রে যদি জোয়ার আসে তাহলে কী হবে, সমুদ্রের জলরাশি ফুলে ওঠে স্বাভাবিকের থেকে, এবং এই ফুলে ওঠা জলরাশি কী হয় নদী দিয়ে বিপরীত দিকে নদীর উৎসের দিকে প্রবাহিত হয়, সমুদ্র থেকে উল্টা নদীর জলের লেভেলের থেকে জোয়ার আসার জন্য সমুদ্রের জল কি তার থেকেও বেশি ফুলে ওঠে, নদীর জলের যে উচ্চতা তার থেকেও বেশি ফুলে ওঠে। তাহলে তখন নদীর জল কি আর সমুদ্রে যাবে না, তখন কী হবে সমুদ্রের জল উল্টা নদীতে ঢুকবে। এই যে সমুদ্রের জলরাশি উল্টা নদীর দিকে ঢুকে তখন যে সিচুয়েশনটা হয়, তখন নদীর জল প্লাস সমুদ্রের জল মিলে, নদীর জল তো সমুদ্রে যেতেই পারছে না, উল্টা সমুদ্রের জল ঢুকছে, তাহলে মোহনা অঞ্চলে তখন কি বন্যার সৃষ্টি করে। সেই অবস্থাটাকে বলা হয়, সেই যে কন্ডিশনটা সেই অবস্থাটাকেই বলা হয় কি বান ডাকা। এবার এই বান ডাকা অবস্থাটা কোথায় কোথায়, আমাজন নদীতে হয়, হুগলি নদীতে হয়, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে যে নদীগুলো আছে সেগুলোতে হয়। এই অবস্থাটাকে, এই যে বান ডাকা অবস্থাটাকে আবার আমাজন নদীতে স্থানীয়ভাবে কি বলা হয়, পোরোরোকাস বলা হয়, ঠিক আছে, এটা মনে রাখো জেনে রাখার জন্য। এবার এই বান ডাকার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা হয় কি সাঁড়াশাড়ির বান। সাঁড়াশাড়ির বান কি, এই প্রশ্নটাও আসে মাধ্যমিক পরীক্ষায়। সাঁড়াশাড়ির বান কি, যখন বর্ষাকালে অমাবস্যার ভরা কোটাল হয়, অমাবস্যার দিন কি চাঁদ আর সূর্য স্থিতিকীয় অবস্থান, চাঁদ আর সূর্য পৃথিবীর একই দিকে থাকে, তাহলে চাঁদ এবং সূর্যের আকর্ষণ একইভাবে একই জায়গায় কাজ করছে, সেই সময় যে ভরা কোটাল হবে, অর্থাৎ কোন তিথিটা কি কোন দিন একই দিকে থাকে, চাঁদ আর সূর্য পৃথিবীর একই দিকে কোন দিন থাকে, অমাবস্যার দিন, সেদিন সমুদ্রের জল 5 থেকে 8 মিটার পর্যন্ত ফুলে ওঠে স্বাভাবিকের থেকে, ভাবো 5 থেকে 8 মিটার মতো, মানে বিল্ডিংয়ের মতো ফুলে ওঠে, একটা বিল্ডিংয়ের উচ্চতা যেরকম, ঠিক আছে, এতটা ফুলে উঠে পাঁচিলের মতো উঁচু হয়ে মোহনা দিয়ে সমুদ্রের উজানের দিকে এত দ্রুত গতিতে প্রবেশ করে, এতটা জল যদি ফুলে ওঠে তাহলে নদী দিয়ে জলটা কি প্রচণ্ড স্পিডে যাবে না উৎসের দিকে। এবার নদীর জলও তো সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর সমুদ্রের জল উল্টা জবরদস্তি নদীতে ঢুকে যাচ্ছে, তাহলে দুটো কি পরস্পরমুখী স্রোত একসঙ্গে ধাক্কা লাগছে। এই ধাক্কা লাগার ফলে যে শব্দ হয়, যে গর্জন হয়, সেই গর্জনটা অনেকটা কীরকম, দুটো প্রাপ্তবয়স্ক ষাঁড় যখন লড়াই করে মারামারি করে তখন যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ করে নদীতে, হ্যাঁ, সংঘর্ষে মনে হচ্ছে যেন দুটো ষাঁড়ের লড়াই হচ্ছে শক্তিশালী ষাঁড়ের মধ্যে। এই গর্জন করতে করতে যে সমুদ্রের যে বন্যা বা জোয়ারের জল সেটা কি নদীর দিকে এগিয়ে যায়। এই যে ঘটনাটা এটাকেই বলা হয় কি সাঁড়াশাড়ির বান। এই ঘটনাটা সাঁড়াশাড়ির বান কোথায় দেখা যায়, পশ্চিমবঙ্গে জুলাই আগস্ট মাসে, অর্থাৎ এই যে এই সময়টায় হুগলি নদীতে নিম্ন প্রবাহে, অর্থাৎ যেখানে মোহনার দিকে সমুদ্র, যেখানে হুগলি নদী সমুদ্রে গিয়ে মিশেছে সেই এলাকাতে কিন্তু কি এই সাঁড়াশাড়ির বান বা এই ঘটনাটা শুনতে পাবা তোমরা, মানে দেখতে পাবা এবং ফিল করতে পারবা। উদাহরণ দেখো, সাঁড়াশাড়ির বান এবং বান ডাকা কোন কোন নদীতে হয় ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের হুগলি নদী, ইংল্যান্ডের টেমস নদীতেও হয়, ব্রাজিলের আমাজন নদীতে হয়, আর চীনের ইয়াংশি কিয়াং নদীতে এই বান ডাকার ঘটনা ঘটে। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো, এই গেল বান ডাকা, এটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, বান ডাকা বলো আর সাঁড়াশাড়ির বান বলো, বুঝতে পেরেছো। এবার সুবিধা, জোয়ার ভাটার কি কি ফলাফল যদি বলি তাহলে জোয়ার ভাটার ফলাফলকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো প্রথমে দেখে নিই। 1 নম্বর সুবিধা কি, জোয়ার আসার কারণে কি সমুদ্রের জল বেড়ে যায়, সমুদ্রের জল বেড়ে গেলে কী হয়, জলের গভীরতা বেড়ে যায় এবং বড় বড় জাহাজ নৌকা অনায়াসে অনেকটা কিনার পর্যন্ত চলে আসে এবং সেখানে জাহাজ কি বালির মধ্যে বা সেখানে সমুদ্রের জলের মধ্যে আটকে পড়ার সম্ভাবনা থাকে না, তাহলে নৌ চলাচলে কী হয়, খুব সুবিধা হয়। বরফ মুক্ততা, এই জোয়ার যখন আসে তখন জোয়ারের জন্য সমুদ্রের লবণাক্ত জল অনেকটা ভিতরের দিকে প্রবেশ করে দেয় নদী দিয়ে, তারপরে সেটা যদি মেরুর অঞ্চল হয় সেখানেও, সে কারণে কি সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে বরফ জমতে পারে না, কারণ লবণাক্ত জলের যে হিমাঙ্ক বা বরফ পরিণত হওয়ার জন্য যে টেম্পারেচার দরকার সেটা আরও বেশি কম, আরও অতিরিক্ত কম টেম্পারেচারের দরকার, যে কারণে কি বরফ জমতে পারে না, অর্থাৎ সমুদ্রভাগ কী থাকে তখন, সমুদ্রের জলরাশি
বরফ মুক্ত থাকে এই জোয়ারের কারণে। তাহলে এটা একটা সুফল, তাই না? 3 নম্বর কি, যখন জোয়ার আসে তখন জোয়ারের সঙ্গে অনেক মাছ নদী দিয়ে মোহনার দিকে নদীতে প্রবেশ করে যায়, তার ফলে কি মাছের আগমন ঘটে, মাছ শিকারের পরিমাণ বেড়ে যায়, নদীতে মাছের পরিমাণও বেড়ে যায়। এবার কি, জোয়ার ভাটার জলকে জোয়ারের জলকে আটকে রেখে বিদ্যুৎ শক্তিও উৎপাদন করা সম্ভব হচ্ছে। আধুনিক প্রযুক্তির দ্বারা মানুষ এরকম পদ্ধতি আবিষ্কার করছে যে এমন একটা বাঁধের সৃষ্টি করেছে, জলাধার সৃষ্টি করেছে, যখন জোয়ারের জল ফুলবে সেই প্রতিদিন দেখো 2বার জোয়ার হচ্ছে, 2বার ভাটা হচ্ছে, তো যখন জোয়ার আসছে তখন গেট খুলে দেওয়া হয়, তখন সমুদ্রের জলরাশি কী হয়, ওই গেট দিয়ে প্রবেশ করে, এবং তখন জোয়ার যখন শেষের দিকে তখন গেটটাকে লক করে দেওয়া হয়। এর ফলে সেই জলরাশি ওখানে আটকে থাকে, এবং সমুদ্রে যখন পিছিয়ে যায় তখন সেই জলরাশিকে কী করা হয়, সেই টারবাইনে পাঠানো হয়, বের করে দেওয়ার জন্য টারবাইনে পাঠানো হয়। সেই বের হওয়ার সময় টারবাইনকে ঘুরিয়ে যখন আবার সমুদ্রে কিন্তু পড়ে যায়, তখন টারবাইন ঘুরিয়ে কী হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। এইভাবে কি বিদ্যুৎ শক্তিও উৎপাদন করা সম্ভব হচ্ছে পৃথিবীর কিছু কিছু জায়গায় আধুনিক উন্নত টেকনোলজির দ্বারা। আর অসুবিধা কি কি? অসুবিধা দেখো, প্রধান অসুবিধা লবণতা বৃদ্ধি। ভোড়া কোটাল যখন হয়, ভোড়া কোটাল, তখন সমুদ্রে জলোচ্ছ্বাস এতটাই বেড়ে যায় যে সমুদ্রের জলরাশি ফুলে ফেঁপে ওঠে, রাস্তা, নদী প্লাস সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে পুকুর আছে, সেখানে যে চাষের জমি আছে, সেগুলোতে প্রবেশ করে। এবার লবণাক্ত জল সেখানে প্রবেশ করার জন্য কি মিষ্টি জলের মাছ মারা যায়। তারপরে চাষের জমিতে ঢুকে যাওয়ার জন্য জমি লবণতা বেড়ে গিয়ে চাষের জমি কৃষিকাজে অনুপযুক্ত হয়ে পড়ে, ঠিক আছে, জমি লবণতা বৃদ্ধি করে। তারপরে বদ্বীপ গঠনে বাধা। এবার যেখানে জোয়ার ভাটা এত শক্তিশালী হয়, সেখানে কি হয়, জোয়ারের সময় বদ্বীপ যখন গঠিত হয়, যখন বদ্বীপ পলিবালি জমা হয়, সেই বদ্বীপের সমস্ত পলিবালি কি জোয়ারের টানে ধুয়ে যায়, এবং জোয়ারের সময় ধুয়ে যায়, এবং ভাটার টানে সেগুলো ধুয়ে মুছে আবার সমুদ্রে চলে যায়। এই কারণে বদ্বীপ গঠনে যে প্রসেসটা, এটা স্লো হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। তারপরে নাব্যতা হ্রাস পায়। এবার জোয়ার যখন আসে, অনেক সময় কি অনেক পলিবালি, নুড়ি, এগুলো কি হয়, সেই উপকূল সাইড দিয়ে ভোড়া কোটালের জন্য বা জোয়ারের জন্য উপকূল দিয়ে মোহনা অঞ্চলে জমে যায়, যার ফলে কি জলের গভীরতা হ্রাস পায়, ঠিক আছে, কাদা পড়ে যাওয়ার জন্য। আরেকটা হয় কি, জীবন ও সম্পত্তি নেই। অতিরিক্ত জোয়ার যদি আসে, অনেক সময় কি জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। ভোড়া কোটালের সময় এমন হয়েছে, ফণি যে ঝড় হলো, ইয়াস যে হলো, এটা কী সময় ছিল, সেই সময় ছিল ভোড়া কোটাল। সেই ভোড়া কোটালের সময় এমনি সমুদ্রের জল ফুলে উঠেছে, অনেক স্বাভাবিকের থেকে অনেক বেশি ফুলে ওঠে, তাই না? ভোড়া কোটালে আমরা জানি 20% বেশি ফুলে ওঠে। সেই সময় যদি আবার ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তাহলে কী হবে, সমুদ্রের জলে এমনি উত্তাল হয়ে ওঠে, তার উপর ঘূর্ণিঝড়, তারপরে প্রবল জলোচ্ছ্বাস বা বন্যার সৃষ্টি হয় উপকূল অঞ্চলে। প্রচুর পরিমাণে মানুষ এবং জীবজন্তুর প্রাণ নষ্ট হয়, এছাড়া প্রচুর সম্পত্তি, ঘর বাড়ি তছনছ হয়ে যায়, ঠিক আছে। এই হলো জোয়ার ভাটার ফলাফল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। জোয়ার ভাটার ফলাফল দিয়েই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়। তো ঠিক আছে, আমরা কী কী পড়লাম আরেকবার দেখে নিই। তাহলে বানডাকা পড়লাম, জোয়ার ভাটার সুবিধা অসুবিধা পড়লাম, তারপরে এই চ্যাপ্টারে আজকে যে আমি জিনিসটা বোঝালাম সেটা জোয়ার ভাটার সময়ের ব্যবধান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে শর্ট প্রশ্ন হয়েই থাকে। আবার অনেক সময় কি, যে জোয়ার ভাটার সময়ের ব্যবধানটাকে স্পষ্টভাবে ভালোভাবে বোঝানোর জন্যও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো ক্লাসটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। হ্যাঁ, অবশ্যই যদি তুমি ক্লাসটা দেখছো, কেন লাইক করবে না, অবশ্যই একটা লাইক করবে, এবং নিজেদের বন্ধু বান্ধবীর মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, এবং কতটা উপকৃত হলো অবশ্যই ক্লাসে নিচে কমেন্ট করে জানাও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে, নতুন চ্যাপ্টারে, আরও ইন্টারেস্টিংভাবে। সবাই সুস্থ থেকে ভালো থেকো, ধন্যবাদ।